হাই প্রিয় পাঠক পাঠিকারা, শুরু করছি উপন্যাস দি সাইলেন্ট ম্যানর, লেখিকা ডাইনা এমরোজ লাকি, পর্ব সংখ্যা 51, ভয়েস বাই আরবি। বেনহা থেকে প্রায় কুড়ি দূরে কেউসন থানা। মীর ও ডেভিড সেখানে পৌঁছায়। থানার ভেতরে প্রবেশ করে একজন অফিসারের সাথে মীর কথা বলে। অফিসার মীরকে একটা খাতায় স্বাক্ষর করিয়ে নির্দিষ্ট সময়ের জন্য থমাস শনের সাথে দেখা করার অনুমতি নেন। ডেভিড উক্ত স্থানে অপেক্ষাকৃত। মীর লকআপের সামনে থেকে। থমাস শন দেয়ালে ঘুরে বসে আছেন। ওনাকে এমন অবস্থায় দেখে বুকে পাথর জমেছে মীরের। সে কাঁদে, তুমি নিঃশব্দে। দ্রুত চোখের জল মুছে ফেলে। এরপর ধীর স্থির কণ্ঠে ডাকে, বাবা। থমাস শন সজাগ হলেন যেন হঠাৎ। তড়িঘড়ি করে উঠে দাঁড়ালেন। পেছনে ঘুরে আবার হতভম্ব হলো। লজ্জায় প্রথমে মাথাটা নত করল। মীর ফের ডাকে আবেগী কণ্ঠে। থমাস শন ধীরে হেঁটে গিয়ে গ্রিল ধরল লকআপের। কিছু বলল না। মীর আগ বাড়িয়ে বলল, আমি ম্যানেজার থেকে জেনেছি সব কিছু। তোমার কোনো দোষ নেই, আমি তোমাকে বিশ্বাস করি। সব কিছু এডওয়ার্কের পরিকল্পনা। তুমি চিন্তা করো না, আমি শীঘ্রই তোমাকে ছাড়িয়ে নেব। থমাস শন বলল, খুব কঠিন কেস। যদি এডওয়ার্ক নিজে কেস না তুলে, ওর ভাগ্নি সত্য স্বীকার না করলে, আমাকে আর মুক্তি করার উপায় নেই। কিন্তু বাবা, এত বছর পর হঠাৎ উনি এসব কেন করলেন? এত বছর পর নয়, এডওয়ার্ড সবসময় আমাকে হুমকি দিয়ে যাচ্ছিল, কিন্তু আমি তোকে বলিনি এসব। কিন্তু এখন আর না জানিয়ে পারলাম না। মীর নীরবে থমাস শনের চোখের নিচের কালি দেখল। কালো হয়ে গেছে। তার কষ্ট হচ্ছে। বলল, আমি এক্ষুনি যাব এডওয়ার্ডের সাথে দেখা করতে। দেখি উনি কি বলেন। তুমি একদম ভেবো না। আমি ভাবছি না, ভয়ও পাচ্ছি না। জানি আমার ছেলে আছে, বুদ্ধিমান, সাহসী। মীর কিছু বলবে তার আগে শব্দ বের করতে করতে একজন কয়েদি বলল, সময় শেষ, চলুন। সে আর কিছু বলতে পারল না। থমাস শনের দিকে মায়ার ভরা দৃষ্টিতে চেয়ে যেতে শুরু করলো। থমাস শন গ্রিল ধরে হঠাৎ বলল, বৌমা কেমন আছে রে? মীর নিয়মের বাইরে আবার ফিরে আসে থমাস শনের কাছে। মৃদু হেসে বলল, ভালো আছে। থমাস শন নীরবে দুফোঁটা চোখের জল ফেলল। আমি তোকে খুব ভালোবাসি মীর। মীর বলল, আমিও তোমাকে খুব ভালোবাসি বাবা। বাবা ডাক্তার থমাস শনের হৃদয় ছুঁয়ে যায়। তিনি আর কিছু বলেন না। মীর চলে যায়। অরিয়েন্টাল কোম্পানির সামনে মীর, সাথে ডেভিড আছে। মীর চোখ তুলে একবার তাদের কোম্পানির দিকে তাকালো। এরপর অরিয়েন্টাল কোম্পানির ভেতরে প্রবেশ করলো। একজন স্টাফ এসে মীরকে এডওয়ার্কের অফিস রুমে নিয়ে যায়। ডেভিড বাইরে অপেক্ষা করছে। মীর অফিস রুমের ভেতরে প্রবেশ করে ধীর পায়। এডওয়ার্ক চেয়ারে বসে অপর দিকে ঘুরে আছে। মীর বলল, মিস্টার এডওয়ার্ক। এডওয়ার্ক ঘুরে তাকালো চেয়ার নিয়েই। পরনে তার স্যুটবুট। বয়সের কত, 60 ছুঁই ছুঁই। তবু দেখে বয়সের রেখা বোঝার উপায় নেই। এডওয়ার্ক মীরকে দেখে বলল, আমি জানতাম তুমি আসবে, বসো। মীর আপত্তি ভঙ্গিতে বসলো। এডওয়ার্ক বলল, চা না কফি? আমি আপনার সাথে আড্ডা দিতে আসিনি। এডওয়ার্ক হো হো করে হেসে উঠলেন। সেটা আমিও জানি মীর। অতিথিদের আপ্যায়ন না করলে খারাপ দেখায়। খারাপ তো করে ফেলেছেন, আর কি বাকি রেখেছেন? তোমার বাবার দোষ। মীর চোয়াল শক্ত করে বলল, বাবাকে মিথ্যা কোনো অপরাধ দিবেন না। আমি জানি সবটা আপনার পরিকল্পনা। হ্যাঁ, সব কিছুতে মিথ্যা, তা আইনের কাছে প্রমাণ করো। সময় কিন্তু বেশি নেই। আপনি কেস তুলে ফেলুন। সম্ভব না। যত টাকা দরকার হয় দেব। আমার কি টাকা পয়সা কম আছে? তবে কেন আমাদের কোম্পানির উপর নজর দিয়েছেন? এডওয়ার্ড বলল, যত টাকা পয়সা আছে এর চেয়ে বেশি থাকতো যদি না তোমার বাবা আমার কোম্পানির পাশে আর একটা কোম্পানি দাঁড় করাতো। অনেক বুঝিয়েছিলাম কোম্পানিটা আমার নামে করে দিতে, দেয়নি। এখন বুঝুক। আমার বাবার স্বপ্নের কোম্পানি নিজ হাতে একটু একটু করে গড়েছে। অসহায় মানুষদের এই কোম্পানির দ্বারা সাহায্য করেছে, বেকারদের কাজ দিয়েছে। তার উদ্দেশ্য সৎ, আপনার মতো নিকৃষ্ট নয়। এডওয়ার্ড চেয়ারে ঘুরে দোল খেতে খেতে বলল, খুব তেজ দেখছি তোমার। রক্তের আষ্টে পৃষ্ঠে তেজ লেখা। থাকবেই তো বটে। আমি কেস তুলব না। তোমার আর কিছু বলার আছে? কি করলে আপনি কেস তুলবেন? কোম্পানিটা আমার নামে লিখে দাও। সম্ভব না। তবে সচক্ষে তোমার বাবার মৃত্যু দেখো, ফাঁসি হবে, নয়তো যাবজ্জীবন কারাদণ্ড। মীর থমকে যায় বাক্যটা শুনে। এডওয়ার্কের কথার উপরে আর কোনো শব্দ উচ্চারণ করতে পারল না। এখন সমুদ্রের অতলে মীর তলিয়ে যাচ্ছে, বুঝতে পারছে না।
কোনো দিকে কিনারা নেই, যেদিকে তাকায় শুধু জল, তীব্র স্রোত। একদিকে বাবা, অন্যদিকে তার গড়া কোম্পানি, শত শত মানুষের কর্মস্থল। সৎপথে ভ্রমণ করতেন থমাস। কর্মচারীদের তাদের অধিকারটুকু সমানভাবে ধরে রাখতেন, যা অ্যাডওয়ার্ড কখনোই করবে না। মীরের নীরবতা দেখে অ্যাডওয়ার্ড বলল, কি ভাবছ? আপনি অন্যায় করছেন। অ্যাডওয়ার্ড ফের হাসলো, বললেন, সেসব ছাড়ো, এখন কি করবে তাই বলো। কোম্পানিটা বাবার নামে, আপনি কেস তুলুন, বাবা ঘরে আসুক, উনি ঠিক আপনাকে কোম্পানি লিখে দেবে। মীর, কোম্পানি তো তোমার বাবার নামে নয়, তোমার নামে লেখা। তোমার বাবা যা কিছু আছে সব তোমার নামে, তুমি একটা স্বাক্ষর করে দিলেই যথেষ্ট। মীর গভীর নিঃশ্বাস ত্যাগ করলো। সে রীতিমতো নির্বাক। থমাস জনের সমস্ত কিছু মীরের নামে, অথচ একথা সে আজ প্রথম শুনছে। মীর হতবাক। অ্যাডওয়ার্ড মীরকে পর্যবেক্ষণ করে। কালো রঙের শার্ট, সাদা রঙের প্যান্ট, হাতে ঘড়ি, চোখ দুটো লাল। তার সাহস, বুদ্ধিমত্তা, আচরণ সব কিছুই অ্যাডওয়ার্ডকে মুগ্ধ করে। তিনি মীরের সর্বসৌন্দর্যে আকৃষ্ট হন। মীর কোনো চেয়ারের হাতলে রেখে দাঁড়িয়ে ভর রেখে বসে আছে। বাবা নাকি তার গড়া সম্পদের কোম্পানি, বাবা নাকি তার গড়া স্বপ্নের কোম্পানি। কোনটাকে পা ফেলবে ঠিক বুঝতে পারছে না। অন্যদিকে বুকের ভিতর ধুকপুক করছে, হৃদয় কাঁপছে, যেন খারাপ কিছুর জানান দিচ্ছে। একজন স্টাফ আসলেন চা হাতে, টেবিলের উপর রাখেন। অ্যাডওয়ার্ড নিজের চাটা নিলেন, অন্যটা এগিয়ে দিলেন মীরের দিকে, বললেন, চা খেতে খেতে ভাবো। মীর অ্যাডওয়ার্ডকে ক্রোধ ফেটে বলল, চা নয়, সিগারেট দরকার হবে। অ্যাডওয়ার্ড খুব হাসলেন এবার, গর্ব করে বললেন, তোমার মতো একজনকে দরকার, যে কিনা আইনের কটগড়ায় দাঁড়িয়েও জর্জের সাথে বিনা ভয়ে কথা বলবে। একটা সিগারেট ও আগুন এগিয়ে দিল। মীর অবাক হলো অ্যাডওয়ার্ডের কথা শুনে। তার প্রশংসা করার কারণ ধরতে পারল না। মীর সিগারেট ফুঁকে গভীর ধ্যানে। এক পর্যায়ে সিগারেট টান শেষ হয়। মীর কিছু বলবে, তার আগে অ্যাডওয়ার্ড বলল, তোমার জন্য একটা প্রস্তাব আছে, যেটা গ্রহণ করলে তোমার কোম্পানি থাকবে, বাবা ফিরে আসবে, আগের মতো তোমরা সুখে থাকবে। কী সেই প্রস্তাব? আমার মেয়েকে তোমাকে বিয়ে করতে হবে। মীর অ্যাডওয়ার্ডের প্রস্তাবটা শুনে আশ্চর্যজনকভাবে থমকে গেল। বাসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, কি বলছেন আপনি সব? আমি ঠিকই বলছি। আমার তোমাদের কোম্পানি দরকার নেই, আমার মেয়ের খুশি দরকার। ও আমাকে অনেক আগে বলেছে ও তোমাকে ভালোবাসে। আমার একমাত্র মা মরা মেয়ে, ও শেষ আবদার তোমাকে নিজের করে পাওয়া। মীর বলল, আমি বিবাহিত, আমার বউ আছে। আমি দেশে ফিরেছিলাম বিয়ে করার জন্য, সেটা সবাই জানে। আশা করি আপনিও জানেন। একজন বিবাহিত ছেলের কাছে মেয়ে বিয়ে দিবেন? ভুলে যাও। গ্রাম থেকে ও মেয়ে তোমার জন্য থাইল্যান্ড আসবে না, তোমার অন্য বাড়ি দেব, সেখানে শুধু আমার মেয়েকে নিয়ে থাকবে, নতুন সংসার শুরু করবে। মীর সশব্দে হেসে বলল, তার মানে এটাই ছিল আপনার পরিকল্পনা? খুব ভালো করে গিটে বেঁধেছেন আপনি, পাক্কা খেলোয়াড় বলতে পারেন আপনাকে। অ্যাডওয়ার্ড বসা থেকে উঠে থাই জানলার কাছে গিয়ে দাঁড়ায়। তার পাশে বড় বড় ভবনের দৃশ্য দেখা যায়। প্যান্টের দু পকেটে হাত চেপে বলল, এখন তোমার কাছে তোমার বাবাকে বাঁচানোর জন্য একটা পথই খোলা, আমার মেয়েকে বিয়ে করা। আমার মেয়ে তোমার বিবাহিত স্ত্রীর থেকে কম সুন্দরী নয়, রূপের গুণে সর্বোপরি। ভালোবাসার রূপ দেখে হয় না, আপনি ভুল করছেন, এটা কোনোদিন সম্ভব না। আর আপনি যে জঘন্য মনের মানুষ, তা তো তখনই বুঝেছিলাম যখন নিজের ভাগ্নিকে দিয়ে এমন একটা মিথ্যে ধর্ষণের নাটক করালেন। ভালো হয় যদি সত্যটা স্বীকার করে কেস উইথড্র করে নেন। তার মানে তুমি আমার মেয়েকে বিয়ে করবে না? না। অ্যাডওয়ার্ড জানলা ছেড়ে কিছুটা উৎফুল্ল হয়ে বলল, বেশ, তবে নিজের চোখের সামনে নিজের বাবার ফাঁসির দড়িতে ঝুলতে দেখো, নয়তো যাবজ্জীবন কারাদণ্ড। দেখা যাক কি হয়। কিছু হবে না মীর, যতক্ষণ না আমি এই কেস উইথড্র করব, ততদিন যত চেষ্টাই করো না কেন, কাজ হবে না। মীর কিছু বলল না। শরীরের ভেতরের অংশ জ্বলে পড়ে উঠছে। টেবিলের ওপর মুষ্টিবদ্ধ হাতটি দিয়ে একটা বিকট শব্দ তৈরি করলো। শব্দটি পৌঁছায় ডেভিডের কানে। ডেভিড থাই গ্লাসের ওপর থেকে ভেতরের পরিবেশ দেখল। মীর অ্যাডওয়ার্ডের দিকে একবার সে অফিস রুম থেকে বাহিরে বের হয়ে যায়। ডেভিড, কি হয়েছে জিজ্ঞেস করলে কোনো জবাব আপাতত মিলল না। মীর ওরিয়েন্টাল কোম্পানি থেকে বের হয়ে তার গাড়িতে উঠে বসে। ডেভিড ড্রাইভিং সিটে বসে। ডেভিড জিজ্ঞেস করে, কোথায় যাবি এখন? আমাদের অফিসের সামনে নিয়ে চল।
মিত দাঁড়িয়ে আছে মেপিং ট্রেন্ডিং কোম্পানি, অর্থাৎ তাদের ভবনের ছাদে। ভবনটি থেকে সমুদ্র দেখা যায়। সে রেলিং ধরে ঝুঁকে আছে, বাতাসে তীব্র চুলগুলো দুলছে। সময় এত থেমেছে, সন্ধ্যা ছুঁই ছুঁই পর্যায়ে। মিট এদিক ওদিক তাকাতে চোখে পড়ে অরিয়েন্টাল ভবনের ছাদের দিকে। কিছুটা দূরত্বে অরিয়েন্টাল এবং মেপিং কোম্পানির মাঝে লাল রঙের পোশাকে একটা মেয়ে দাঁড়িয়েছে, চুলগুলো উঠছে। মিট তাৎক্ষণিক চোখ খুলে ফেলল। মেয়েটি তাকেই দেখছিল। ডেভিড তার পাশে এসে দাঁড়িয়ে বলল, এডওয়ার্ডের একমাত্র কন্যা। মীর বিরক্ত হলো। সে অন্যদিকে সরে একটা চেয়ারে বসলো। ডেভিড এসে তার সামনের চেয়ারে বসলো। মীরা চিন্তিত মুখ পানে যেয়ে ডেভিড বলল, কি বলেছে এডওয়ার্ড? কি করবি? তখন থেকে এসে গম্ভীর মুখে বসে আছিস, কিছু বলছিস না। না বললে বুঝবো কিভাবে পরবর্তী ধাপে আমরা কিভাবে এগোবো? মীর ভেসে কণ্ঠে বলল, আমি আমার সামনে ধ্বংস দেখতে পাচ্ছি, বলার মতো কিছু পাচ্ছি না। মানে? বিস্মিত কণ্ঠে বলল ডেভিড। মীর নীরব কণ্ঠে বলল, আমি যদি বাবাকে বাঁচাতে চাই, কেস উইথড্র করতে চাই, তবে আমার ভালোবাসাকে কোরবানি করতে হবে। কি বলছিস এসব? মেয়ের দীর্ঘশ্বাস ফেলে হেলে যাওয়া সূর্যের দিকে চেয়ে বলল, আমার সামনে দুটি পথ। এক, বাবার মামলা আমার ঘাড়ে নেওয়া, এরপর যাবজ্জীবন কারাদণ্ড, নয় মৃত্যু, নয়তো নিজের ভালোবাসাকে কোরবান। জানি না জীবনে কি এমন পাপ করেছি যার খেসারত এভাবে দিতে হচ্ছে। ভাবছি এর শেষ কী হবে, ধ্বংস নাকি সৃষ্টি? টেলিফোনের রিং রিং শব্দ পেয়েই মায়া বিছানা থেকে উঠে এসে রিসিভার তুলল। কাঁপা কাঁপা গলায় বলল, হ্যালো। ওপাশ থেকে তৃষার কণ্ঠস্বরটি ভেসে আসে। সে পুনরায় রিসিভার রেখে দিল। এক বুক ভরা দীর্ঘ নিঃশ্বাস না চাইতে চলে আসলো। প্লাস পাওয়ার চশমাটা খুলে চোখের জল বিন্দু বিন্দু মুছে ফেলল। মাহির তখন দৌড়ে এলো মায়ের কাছে। মায়া দ্রুত নিজেকে সামলে হাসি মুখ করলো। মাহির আদো আদো কণ্ঠে বলল, মা, দি সাইলেন্ট ম্যানর বইটির দ্বিতীয় খণ্ডে পুরো ঘটনা বলো। তখনও মাহির থেমে থেমে ছোট ছোট শব্দ উচ্চারণ করেছিল। বিছানার উপর থেকে ফারিয়ান বলল, মা, তুমি রাত হলে কেন কান্না করো? আমি দেখেছি তুমি মাত্র চোখের জল মুছছ। মায়া দুসন্তানের এখন প্রশ্নের জবাব দিতে পারলেন না। গলার বিচ্ছে শব্দগুলো। সে মাহিরকে কোলে তুলে বিছানায় বসিয়ে দেয়। দি সাইলেন্ট ম্যানের বইটির দ্বিতীয় খণ্ড হাতে তুলে বলল, তারপর থেকে সে হতভাগী মায়া তার স্বামীর কল পায়নি। সে রাতের পর রাত, দিনের পর দিন, মাসের পর মাস, অবশেষে 60টি বছর কেটে যায়, আর তার স্বামীর খোঁজ পাওয়া যায়নি। ফিরে আসবে বলে আর ফিরে আসেনি। ফারিয়ান মায়ার দিকে তাকে একটু চেপে বসে বলল, মা, দি সাইলেন্ট ম্যানর বইয়ের প্রথম খণ্ড পড়ার সময় তুমি বললে সে অচেনা বাঁশিওয়ালা, রাখাল বাঁশিওয়ালা কিছু বলতে চেয়েছিল। কি কথা বলতে চেয়েছিল মা? ফারিয়ানের কথাগুলো বেশ স্পষ্ট। মাত্র 6 বছর বয়সে যমজ ভাই বোন বেশ কথা শিখেছে। এতটুকু বয়সে বেশিরভাগ বাচ্চারা শব্দ উচ্চারণে অস্পষ্ট থাকে, কিন্তু ওদের নেই। মায়া জানলা ধরে বাহিরে তাকালো। মনে পড়ে সেই দিনগুলোর কথা। মীর জাফরসন ওরফে মীর হায়দারের সাথে কাটানো মুহূর্তগুলো। কত শত স্মৃতি জমেছে, আজ যে তার কেবলই ধূলিকণার মতো চারিপাশে উঠছে। মনে পড়ে আজ থেকে 7 বছর আগের কথা। সন্ধ্যা নামার পরে তাকে কল করবে বলে টেলিফোনের কাছে বসেছিল মেয়েটি, আজ 2 সন্তানের জননী। মায়া সেদিন জানতে পারে সে অন্তঃসত্ত্বা। সেদিন খুব আগ্রহ নিয়ে কল করে মীরকে। কলটি আর থাইল্যান্ডে পৌঁছায়নি। একজন ভয়েস স্পিকার বলে লাইনটি বিচ্ছিন্ন করা হয়েছে। কিছুক্ষণ পর সে কলের শব্দটি পরিবর্তন করে বলে, আপনি যে নম্বরে কল করেছেন সেই নম্বরটি আপনার জন্য ব্যবহার হচ্ছে না। ব্যাস। সেদিন থেকে জীবন্ত পাথর বুকে চেপে বেঁচে আছে মায়া। মরে যেত। বেশ কয়েকবার চেয়েছিল গলায় ফাঁস লাগিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করতে। ঠিক তখনই মনে পড়ে তার অনাগত সন্তানের কথা। ওদের কি দোষ? আসুক না ওরা দুনিয়ায়, দেখুক না হতভাগী মা। আজ দেখছে মাকে। দি সাইলেন্ট ম্যানরের প্রথম ও দ্বিতীয় খণ্ড বই পড়ে পড়ে সে বিকাল থেকে শোনাচ্ছি ওদের। মায়া বইটি পড়ে শোনাতে হারিয়ে গেল সে অতীতে, বাহুডোরে। ফিরে গিয়েছিল কয়েক মুহূর্তের জন্য 7 বছর আগের স্মৃতিতে। স্মৃতির বিষাদময় ছায়া থেকে পূর্বের মতোই টেলিফোনের ধ্বনিতে সে প্রকম্পিত হয়ে ফিরে আসে সেই জগৎ থেকে।
মায়া বারান্দায় আসে। আজ বারান্দার দেয়ালগুলো পুরাতন হয়ে গেছে, ধোঁয়াশা হয়ে গেছে, আগের মতো রঙিন চাকচিক্য করছে না। হইচয়ে ভরা, আনন্দে ভরা, সারাদিন মানুষের কোলাহলে ভরা বাড়িটি আজ নিস্তব্ধ, নীরব। এ যেন নীরব জমিদার। আলোকিত অন্তরটা আজ মায়ের বড্ড কাঁদে, খুব কাঁদে। সারাদিন কোনো না কোনো বাহানায় টেলিফোনের আশেপাশে ঘুরঘুর করে। যখনই রিং বাজে ছুটে এসে রিসিভ করে, কিন্তু ওপাশ থেকে মীরের কণ্ঠস্বর ভেসে আসে না। তার অনুরাগী কণ্ঠটা আর ফিরে আসে না, কেবল আসে শুনশান নীরবতা। অন্যের কথা আর মায়ের ভালো লাগে না, অন্যের দেখানো দরদও আর মায়ের ভালো লাগে না। কথা আজকাল হারিয়ে যাচ্ছে, সেও হারিয়ে যাচ্ছে কখনো কখনো। কিন্তু যখনই ফারিয়ান মাহির এসে মা ডাকে, তার কানে বাঁধে। সে আবার বেঁচে থাকার আশায় জন্মায়। ওরা জিজ্ঞেস করে, আজও করেছে, বাবা বিদেশ থেকে কবে ফিরবে? এই প্রশ্নের জবাব যে তার কাছে নেই। ওরা যখন কথা বলতে শিখেছে, ঠিক তখন থেকে মায়ের একটি ভয়, আতঙ্ক, সংকোচ। বাবা কোথায়? জিজ্ঞেস করলে কী জবাব দেবে? নেই, নেই যে আর কোনো জবাব। তবু বলে আসবে, কাজে ভেসে গেছে, অপেক্ষা করো আর কিছুদিন। কিছুদিন পার হয়, সময় গড়ায়, তবু তাদের বাবা আর ফিরে আসে না। মায়া অশ্রুপ সলার দিকে তাকিয়ে আছে। আজও অগ্নির কোনো কারণে হেসঢুনি তুললে মায়া বারান্দায় ছুটে আসে। এই বুঝি মীর আসলো। অগ্নিল নিশ্চয় তাকে দেখে হেসঢুনি তুলেছে। ধারণা ভুল হচ্ছে, গত 7 বছর যাবৎ অগ্নিল বোধ হয় তার মহাজনকে না দেখে চিৎকার করে মাঝে মধ্যে। ও খুঁজে থাকে, আর পায় না, যেমনটা মায়াও পাচ্ছে না। নীরবে সৃষ্টিকর্তার নিকট তাকায়, দেখা যাচ্ছে নীল আকাশ পানে। দীর্ঘ বছর ধরে কতবার যে আল্লাহর কাছে চাইছে, প্রার্থনা করেছে, কই সেই ভোরের মতো মৃত্যু আর ফিরে এলো না, আর কি আসবে না। মায়ের চোখের জল গাল দিয়ে গড়িয়ে পড়ল, গাল বেয়ে শাড়ির ভাঁজে পড়ল। বাচ্চারা দেখে ফেলবে ভেবে মুছে ফেলল, নয়তো আবারও জিজ্ঞেস করবে, কাঁদছ কেন? এত মিথ্যা বলে পাপ অর্জন করতে চাইছে না মায়া। মায়া কারোর পায়ের আওয়াজ পেয়ে সাবধান হলো, চশমাটা ঠিকঠাক করে পরে নিল। পেছন করে আহির মির্জাকে দেখলো। আজ আলিমনগর আসার কথা ছিল, বাচ্চাদের দেখতে আসবে। গত 2 মাস আগে এসে গিয়েছিল, গতকাল বলেছিল আসবে। ঘণ্টাখানেক আগে পৌঁছেছে চৌধুরী বাড়ির দুয়ারে এসে। আমজাদ চৌধুরী শালুকের সাথে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে এসেছে। মায়া মসৃণ হেসে বলল, কখন এলেন? জ্যোৎস্নার আগমন দেখছিলেন নিশ্চয়ই, এসে বিরক্ত করলাম বুঝি? একদমই না ভাইয়া, বাচ্চাদের সাথে গল্প করছিলাম। আগামীকাল ওদের স্কুল ছুটি, তাই গল্প করে সময় পার করছিলাম। কোমর ব্যথা হয়ে গেছে, তাই একটু হাঁটছিলাম। বাচ্চাদের সাথে দেখা হয়েছিল? ঘরে ঢুকতে ঝাঁপিয়ে পড়ল। কিছু উপহার নিয়ে এসেছিলাম, পেয়ে খুব খুশি। এসবের দরকার ছিল না ভাইয়া, আমার একমাত্র বোনের সন্তান, আমার ভাগ্নি, উপহার ছাড়া কীভাবে দেখি ওদের? বলে হেসে উঠল। মায়াও জোরপূর্বক হাসল। আহির রেলিংয়ের পাশে এসে দাঁড়ালো। ঘুরে ফিরে ফের শীতের রাজ্যে এসে পড়েছে ধরণীতে। আহির শালটা জড়িয়ে ধরে বলল, দেখতে দেখতে 60টা বছর কেটে গেল। সময় খুব দ্রুত গড়িয়ে যায়, যেন সন্ধ্যা নামার পূর্বেই দিনের আগমন। বাক্যগুলোর মাঝে থামে, মায়ের দিকে ঘুরে তাকায়, চোখের জলটা চিকচিক করছে। আহির সে জলটুকু দেখে বলল, আজও চোখের জল ফেলছ? এই জল বোধহয় চিরকাল গড়াবে। আমি কি অপরাধ করেছিলাম আজও সেই অপরাধের ব্যাখ্যা খুঁজে পাই না। কতই না খোঁজার চেষ্টা করলাম, পেলাম কই। আসবে বলে চলে গেল, এলো না। সন্ধ্যা নামার পর কল করবে, কত কল এলো, কই তার কল তো এলো না। আমার সন্তান দুটোকেই সারা জীবন এতিমের পরিচয় নিয়ে থাকবে। ওরা যে আজ ওদের বাবা সম্পর্কে বলতে পারছে না। সেদিন এক প্রতিবেশী এতিম বলে সম্বোধন করেই ফেলেছিল, বলে বাবা ফেলে রেখে গেলেও সে সন্তান এতিম হয়, আর মরে গেলেও এতিম। মায়া হাঁসফেঁস করে কেঁদে উঠল। আহির মায়ের কান্না দেখে বোন বলে ডেকেছে যে, চোখের সামনে বোনকে কাঁদতে দেখলে ভাইয়ের কি ভালো লাগে বুঝি। কিন্তু এখানেই একটা দেওয়াল, রক্তের ভাই নেই বলে আজ তার চোখের জলটুকু মুছে দিতে পারছে না। এভাবে কেঁদো না, বাচ্চারা দেখবে, ওদের কষ্ট হবে। মায়া ঘরের দিকে একবার তাকালো। মাহির ও ফারিয়ান আহিরের আনা খেলনাগুলো নিয়ে খেলছে। মাহির ফাঁকে ফাঁকে দি সাইলেন্ট ম্যানের বইটি খুব গভীর মনোযোগ দিয়ে অক্ষরগুলো দেখছে। মাহির খুব অল্প গল্প শুনতে পছন্দ করে। দি সাইলেন্ট ম্যানের অসমাপ্ত এবং সমাপ্ত বইয়ের গল্পটা অবাস্তব মনে করে ফারিয়ান না বুঝে কবার হেসে উঠেছিল। কিন্তু মাহির বারবার জিজ্ঞেস করেছে,
এসব কি বাস্তবে হয়েছে মা? মায়া জবাবে বলে, হ্যাঁ হয়েছে। এরপর নিস্তব্ধতা বিরাজ করে। আহির ঘরের ভেতর এলো। মায়া বইটি বাচ্চাদের হাত থেকে নিয়ে রেখে দেয়। আহিরকে পেয়ে আপাতত কিছু খুঁজলো না বাচ্চারা। মামা মামা বলে মাতিয়ে উঠল। আহিরও ওদের বেশ আদর করে। মায়া বিছানা থেকে খেলনাগুলো সরাতে সরাতে আহিরকে লক্ষ্য করে বললে, প্রকাশনা কেমন চলছে? ভালো। গোয়েন্দাগিরি ছেড়ে প্রকাশনীতে এসে যেন নতুন করে জীবনের সাথে পরিচিত হচ্ছি। কোন বইটা ভালো চলছে? দি সাইলেন্ট ম্যানরের অসমাপ্ত কাহিনী যিনি সমাপ্ত করেছেন সেই লেখিকার বইটি, অর্থাৎ দি সাইলেন্ট ম্যানরের দ্বিতীয় খণ্ড, লেখিকা মায়া। মায়ার হাত দুটো থেমে যায় পাথরের মতো। উদ্বিগ্ন হয়ে তাকালো আহিরের দিকে। পরক্ষণে দৃষ্টি সরিয়ে ফেলল। খেলনাগুলো নিয়ে একটা বক্সের কাছে এগোয়। ভাবে সেদিনের কথা। মিল চলে যাওয়ার পর কত যে সে নির্ঘুম রাত কাটিয়েছে। নীরবে নিভৃতে কেটেছে, উদাসীনতায় ভুগেছে। ঠিক সেই সময় হাত তুলে দিয়েছিল একটা কলম। লিখতে শুরু করে সুফিয়ান হায়দার ও ফারদিনের শেষ পরিণতি থেকে শুরু করে মীর হায়দার ও তার জীবনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো। অবশেষে সে সম্পূর্ণ করেছিল অসম্পূর্ণ বইকে। আহির তখন কলকাতায় ফিরে প্রকাশনী দাঁড় করিয়েছে। তার প্রথম প্রকাশনীর বই ছিল দি সাইলেন্ট ম্যানর দ্বিতীয় খণ্ড, যাকে বলা হয় সমাপ্ত খণ্ড। আহির বলল, এভাবে নিজেকে একটু একটু করে শেষ করে দিও না মায়া। নিজের সন্তান দুটোকে নিয়ে ভাবো। ওদের দিকে তাকালে যে মীরকে দেখতে পায়। মাহির ঠিক বাবার মতো, সেই চোখ, সেই নাক, সেই চঞ্চলতা। ওদের জন্যই বেঁচে আছি ভাইয়া। মাহির আর ফারিয়ান ছোটাছুটি করে খেলছে। বৈঠকখানায় চলে যায় ওরা। আহির ওদের দিকে চেয়ে বলল, মিটের স্মৃতি যেন ওরা। কিন্তু দুর্ভাগ্য আমার, দেখো গৌরী সে চলে গেল, আর দেখা দিল না। জানি না ও কোথায় আছে, কেমন আছে। মীর অন্তত যাওয়ার আগে বলে গিয়েছিল ফিরে আসবে বলে আশ্বাস দিয়েছিল। আজ হোক বা কাল আসতে পারে। মায়া চাপা কষ্টে চেপে বলল, হয়তো দ্বিতীয় বিয়ে করে সংসার করছে। আহির গলা পরিষ্কার করে হেসে বলল, না, মীর নিজেকে কোরবানি করবে, কিন্তু তোমাকে ঠকাবে না। ওর ভালোবাসা নিয়ে আমার সন্দেহ নেই। মায়া জানলার পাশে গিয়ে দাঁড়ালো। তবে রাফিদ ভাই থাইল্যান্ডে গিয়ে তাদের বাড়ি কেন তালাবদ্ধ পেল? বেনহো থেকে তারা কোথায় গেছে, আর কেনই বা গেছে? শুনেছি তার বাবা একটা কেসে লকআপে গিয়েছিল। তিনি ছাড়া পাওয়ার পর তারা বেনহো থেকে কোথায় চলে যায়। কিন্তু কেন? কেন আমাকে ছেড়ে চলে যায়? কেন আজ আমার বাচ্চারা বাবা বলে ডাকতে পারে না? আহির মায়ের পেছনে দাঁড়ায়। আমি গৌরীকে হারিয়ে কষ্টে আছি। রাফিদ মোহিনীকে হারিয়েছে। মেনে না নিলেও নিতে হচ্ছে। কিন্তু তুমি সব পেয়েও, পূর্ণতার পেয়েও, পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েও শেষে কিনা অসমাপ্ত রয়ে গেলে। তোমার সংসার, কথাগুলো বলে তোমার কষ্টগুলো বাড়িয়ে দিচ্ছি হয়তো, তবু বলতে ইচ্ছা করছে। কি হবে আর অতীতের মাঝে পড়ে থেকে? ফিরে এসো, সন্তানদের ঘিরে বাঁচো, একটু হাসো। যদি সে ফিরে আসার হয় তবে নিশ্চয়ই ফিরে আসবে। ফিরে আসবে, আমার বিশ্বাস। তাই যেন হয়। আহির বৈঠকখানায় আসলো। মাহির ও ফারিয়ান আমজাদের দাঁড়িয়ে ধরে টানছে। আমজাদ চৌধুরী দুই নাতিকে দুই দিকে দিয়ে জড়িয়ে ধরে রেখেছেন। ফারিয়ান নানার দেখা পেয়েই শুধু মাহিরকে নিয়ে অভিযোগ করা শুরু করলো। মাহির বিকেলের দিকে মেরেছিল ওকে, খেলনায় ভাগাভাগি করেছে, এখন নালিশ করছে ফারিয়ান। মাহির ফারিয়ানের কথা শুনে দূরে গিয়ে দাঁড়ায়, দু কোমরে হাত দিয়ে। রাগ করছে সে। নানার দিকে যে চিৎকার করে বলল, আমি ওকে মারিনি, ও মিথ্যা কথা বলছে। আমজাদ মাহিরকে লক্ষ্য করে বলল, অপরাধ করলে স্বীকার করতে হয়, বলে ফারিয়ানকে কোলের ভেতরে নিলেন। মাহির বলল, আমি মাহির মিথ্যা বলি না, বলেই দৌড়ে দোতলায় চলে যায়। মায়া শুনল মাহিরের কথাটা। সেই তেজ, সেই কথা বলার ভঙ্গিমা, যা সব কিছু মীরের ছিল। মীরও সেদিন বলেছিল, আমি মিথ্যা বলি না, আমি ফিরে আসব, আসেনি। আমজাদ চৌধুরী মায়ের মুখটি দেখে, তার কষ্ট হয় মেয়ের জন্য। সেদিন মীর থাইল্যান্ডে চলে যাওয়ার পর আর কোনো খোঁজ পাওয়া গেল না। তিনিও দ্বিতীয়বার তখন খোঁজ পাঠান, তখন কোনো হদিশ মেলেনি থমাসনের। জয়ন্তন বেগম বেঁচে নেয়। 1954 সালে প্রথম থেকে মারা গেছে। তৃষার বিয়ে হয়েছে কলকাতা শহরে তার শ্বশুরবাড়ি। শাহানা বেগম গেছেন গতকাল মেয়ের শ্বশুরবাড়ি।
শালুক বেশ কিছুদিন থেকে অসুস্থ। সোফার অপর পাশে বসে তসবি পড়ছেন। পড়তে পড়তে দুনাতির ঝগড়া দেখছেন। মাহিরকে দেখছিল প্রাণ ভরে, বাবার মতো হয়েছে। ঘুরে ফিরে তাকান মেয়ের দিকে, চুলগুলো খোপা করা, চোখে চশমা। মাইগ্রেনের সমস্যা দেখা দিয়েছে মায়ের, চোখের নিচে হালকা কালো দাগ, শরীরে কিছুটা রোগা হয়ে গেছে। মা হিসেবে এমন দৃশ্য দেখতে তার হৃদয়ে বাঁধেছে। মা চেয়েছিল শহরে গিয়ে থাকবে, শালুক যেতে দেয়নি। এখানে সবাই আছে, শহরে সে একা থাকবে নীরবে নিস্তব্ধতায়, ভেবে বাধা দেন সেদিন মেয়েকে। আহিরা আমজাদের পাশে বসে প্রকাশনী নিয়ে কথা বলছে। রাফি তো তাদের সাথে যোগদান করে। মায়া ফারিয়ানকে নিয়ে ঘরে চলে যায়। মেয়ের মাথায় তার মতো চুল হবে ভাবছে। মায়া ফারিয়ানের মাথার চুলগুলো বেঁধে দেয়। ফারিয়ান আয়নায় মায়ের প্রতিবিম্ব দেখে বলল, মা, তুমি বাবার কাছে আমাদের নিয়ে যাবে না? মায়া ওর চুলগুলো বেনিনি করে প্রসঙ্গ পাল্টে ফেলে বলল, নিত্যদিনই একই প্রশ্নের জবাব যে তার নিকট নেই, এমন প্রশ্নে যে তাকে নাড়িয়ে দেয় ভেতর থেকে। নীরবে কতই না চোখের জল ঝরেছে। সমুদ্রের নোনা জল যে সবটুকু তার জন্য বরাদ্দ ছিল তা আজ সে বুঝতে পারছে। বুলবুল আসে তার ঘরে। সন্ধ্যার পর বাচ্চাদের জন্য নাস্তা খাওয়া হয়নি। বুলবুল ছিল না, সবাই বাজার থেকে ফিরে ওদের জন্য নাস্তা বানিয়েছে। আদর করে কাছে ডাকে ওদের, নাস্তা দিল। মায়া ক্যালেন্ডারের সামনে গিয়ে দাঁড়ালো। 1959 সাল, ডিসেম্বর 30। সামনে দাঁড়িয়ে আছে সে। আর দুদিন পর তার আর মীরের বিবাহবার্ষিকী। দেখতে দেখতে কিভাবে সময় পার হয়ে যায়। গত 7 বছর ধরেই প্রতি বিবাহবার্ষিকীর দিন সে উৎসুকতা নিয়ে পথের বাঁকে চেয়ে থাকে। এই বুঝি মীর ফিরে আসবে। টেলিফোনের রিংটং বেজে উঠবে। রিসিভার তুলতেই বোধহয় অপর প্রান্তে থেকে মীরের কণ্ঠ ভেসে উঠবে। কিন্তু আর আসে না তার শব্দ, আর আসে না তার কল। মায়া বাচ্চাদের দিকে একবার তাকিয়ে ঘর থেকে বের হয়ে ছাদে চলে যায়। খণ্ডিত একখানা চাঁদ উঠেছে। আকাশের দিকে তাকিয়ে থাকে মায়া। মীর নামক মানুষটি আজ সঙ্গে নেই, তবুও ভাবে এক আকাশের নিচে দুজনের দুই প্রান্তের বসবাস। কেমন আছে সে? খুব জানতে ইচ্ছা করে। কোথায় আছে? মিনের মায়াকে মনে পড়ছে তো, নাকি সব ভুলে স্বার্থপরের মতো বেঁচে আছে? মায়া মীরকে স্বার্থপর ভেবে নিজেই আতঙ্কে উঠল। তার স্বামীর সাথে সে স্বার্থপরতা শব্দটা বেমানান। ঘাড় সোজা করে তড়াক করে সরু চোখে তাকায়। যতদূর চোখ যায় শুধু রাতের নিস্তব্ধ অন্ধকার, কোথাও গাছের ডালের ফাঁক দিয়ে চাঁদের আলো। গ্রামের কিছু মুরব্বীরা হাতে টর্চ নিয়ে দল বেঁধে কোথাও যাচ্ছে। কেউ কেউ চৌরঙ্গি হাটে যাচ্ছে। বাজারে একটা টেলিফোন এসেছে, সেখান থেকে দূরের আত্মীয় স্বজন আপনজনের সাথে সবাই কথা বলার উত্তম সুযোগ পেয়েছে। আলিমনগর আগের থেকে অনেকটা উন্নত হয়েছে। কেবল থমকে গেছে চৌধুরী বাড়ি, সেই সাথে নীরব হয়ে গেছে চঞ্চল সেই মায়াবতী। আহির আসে ছাদে, সিগারেট খাওয়ার জন্য এসেছে। এসে মায়াকে দেখতে সিগারেট আড়াল করে ফেলে। মায়া একা সময় কাটাতে দিবে ভেবে আবার চলে যাওয়ার জন্য পা বাড়াতে মায়া দেখে ফেলে। সে ডাকে আহিরকে। আহির পাশে গিয়ে দাঁড়ায়। মায়া বলল, কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন শুনেছি, আপনিও লিখছেন, একটা কবিতা শোনান। একটা কবিতা লিখেছি। নাম কি কবিতার? অপেক্ষা, শোনান। আহির সুরেলা কণ্ঠে বলল কবিতাটি। আমি অপেক্ষা করি ঘড়ির কাঁটায় শব্দের ভেতর, যেখানে প্রতিটা টিকটিক শব্দে তোমার নাম উচ্চারণ করে। অপেক্ষা মানে শুধু থেমে থাকা না, অপেক্ষা মানে নিজের ভেতরকে প্রতিদিন একটু একটু করে ভেঙে ফেলা। জানলার পাশে বসে আলো নিভে যেতে দেখি, তোমার আসার কথা ভেবে অন্ধকারকেও আপন ভাবি। সবাই বলে এত অপেক্ষা করো না, কিন্তু কেউ জানে না এই অপেক্ষার মাঝেই আমি এখনো তোমাকে বাঁচিয়ে রেখেছি। মায়া দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, অপেক্ষা আমরা মৃত নয়, বরং জীবন্ত মানুষের জন্যই করতে করতে এক সময় আমরাই মরে যাই। সবে অপেক্ষার প্রহর শেষ হয় না, কিছু অপেক্ষা মানুষকে বদলে দেয়। অপেক্ষা করতে করতে আমরা মানুষটার চেয়ে তার স্মৃতিকে বেশি ভালোবাসতে শিখি। যার জন্য অপেক্ষা করি সে না এলেও অপেক্ষাটা থেকে যায়। অপেক্ষা হলো ভালোবাসার নীরব প্রমাণ, এক নীরব মৃত্যু। দেহের মৃত্যু সবাই দেখে, যদি প্রিয় মানুষগুলো আত্মার মৃত্যুর যন্ত্রণা দেখত, তবে ছেড়ে যাওয়ার আগে বোধহয় একবার ভেবে নিত। সময়টা ছিল 1870 সাল।
রাতটা ছিল অস্বাভাবিক নীরব, চারিপাশে সঙ্গে ছিল চাঁদের আলো। একটা শিমুল গাছটির স্পর্শে আলগোছে বসেছিল এক ছদ্মবেশী রাখাল বাসিওয়ালা, সুফিয়ান হায়দার। হায়দার বংশীর একটি নক্ষত্র, শ্যামবর্ণের ঘেরা এক সুদর্শন পুরুষ, যার রাজ্যে জুড়ে ছিল রহস্য, অসমাপ্ত বাণী, অসমাপ্ত প্রেম। সেই রাতে রাখাল জমিদার কন্যাকে আকৃষ্ট করে তার সুরেলা বাঁশি মুগ্ধকে সুরে টেনে এনেছিল ফারদিনাকে সেদিন। কিন্তু রাখাল বাসিওয়ালা ছিলেন প্রতিশোধের নেশায় মোড়া এক মানব। কিন্তু কে জানতো রাখাল সেদিন জমিদার কন্যার রূপেই মুগ্ধ হবেন। রাখাল বাসিওয়ালা সুফিয়ান হায়দারকে দেখে সেদিন জমিদার কন্যা ফারদিনাও প্রেমে পড়ে। সময় গড়াতে গড়াতে এক পর্যায়ে শুরু হয় তাদের প্রেম কাহিনী। জমিদার কন্যার স্বপ্নের সাম্রাজ্য ছিল একটি ক্ষুদ্র সংসার। রাখাল বাসিওয়ালা আর সে গড়বে সেই সংসার, কিন্তু ভাগ্য আর সে সুযোগ দিল কই। তাদের মাঝে বাধা হলো তালুকদার বংশের নরখাদক পাষাণ সন্তানগুলো, যাদের মস্তিষ্ক জুড়ে ছিল কুসংস্কার। কত মানুষ বেঁধে বাঘের খাদ্য বানিয়েছে, একসময় বোনকেও বাঁচাতে শিশুদের রক্ত সংগ্রহ করে খালি করেছে অপর মায়ের বুক। পাষাণ খেলার ফেঁসে যাওয়া সুফিয়ান হায়দার চক্রে পাওয়া পিছলে পড়ে ফারদিনা। একটা গ্রাম, একটা ব্রিটিশ দল, একটা ভয়ঙ্কর ডিল পরিবর্তন করে দেয় সুফিয়ান হায়দারের জীবন, ধ্বংস করে দেয় ফারদিনা ও তার ভালোবাসার বাঁধন। পূর্ণতা ছোঁয়া পেতে পেতে ফারদিনা মৃত্যুবরণ করে তার প্রিয় মানুষের হাতে। সুফিয়ান হায়দারের সেদিন বুক কেঁপেছে, হাত কেঁপেছে, হৃদয়টা ভেঙে চুরমার হয়েছে। সমুদ্র আশ্রে পড়েছে মাথার উপর। যেদিন নিজ হাতে ফারদিনাকে মেরেছিল একটি গ্রাম, আর শত শত গ্রামবাসীদের বাঁচাতে কোরবানি দিয়েছিল সেদিন নিজের ভালোবাসাকে। কিন্তু কে জানতো তার ভালোবাসার মানুষটি বেঁচে আছে। সৃষ্টিকর্তা তাকে বাঁচিয়ে রেখেছে, অথচ সে মেরেছিল ঠুকে ঠুকে। একটা ভুলের কারণে শেষ হয়ে যায় নবাব বংশ, ধ্বংস হয় হায়দার বংশ। আলিমনগর থেকে হারিয়ে যায় তালুকদার বংশের সন্তানরা। একতরফা ভালোবেসে আমজাদ নূরবেগ বাকি জীবনটা কাটিয়ে দিয়েছে, একতরফা ভালোবেসে হেলেনা বেঁচেছিল মৃত্যুর স্বাদ নিতে। ফারদিনা মর্মাহত অবস্থা থেকে ফিরে এসে প্রথম খুঁজেছিল তার ভালোবাসা সুফিয়ান হায়দারকে। পায়নি। কীভাবে পাবে? বেঁচে ছিল না যে। গুলিবিদ্ধ হয়ে মানুষটি দুনিয়ার মায়া ত্যাগ করেছিল, আর ফারদিনা বেঁচেছিল তার রয়ে যাওয়া স্মৃতিগুলো আঁকড়ে ধরে, নিজের সন্তানকে ঘিরে। অমর ছদ্মবেশী রাখাল বাসিওয়ালার হাতের ছোঁয়ায় তৈরি হয়েছিল এক বই, দি সাইলেন্ট ম্যানর। সে কি জানতো বইটি অসম্পূর্ণ রয়ে যাবে? তাকদীর তাকে বইটি সম্পূর্ণ করতে দিল না যে। সে সাজিয়েছিল বইটির নিজের সবটুকু আবেগ দিয়ে, লিখেছিল না হওয়া মানুষটিকে ঘিরে। অবশেষে বইটি প্রকাশিত হয়। বইটি ঘিরে শত শত মানুষের একটি প্রশ্ন, সুফিয়ান হায়দার শেষে কি বলতে চেয়েছিল? কী ছিল তার মনের মধ্যখানে লুকায়িত সে কথা, এমন কি বাক্য যা তিনি ব্যতীত কেউ জানেন না? আগাম দিনেও কি সেই অপ্রকাশিত সত্যটা প্রকাশিত হবে? জেবুন্নেসা তিনি কেন তার স্বামীকে নিজ হাতে মেরেছিল তা আজও অজানা। হিংসা, প্রতিশোধ, দ্বন্দ্ব, কুসংস্কার কখনো শান্তি বয়ে আনে না, বরং উপহার দেয় ধ্বংস। 5 1952 সালে শীতে ভেজা উদাস দুপুরে মায়া ছুটে যায় জঙ্গলে বাঁশির সুর পেয়ে। সেদিন তার প্রথম দেখা হয় মীর জাফর শন ওরফে মীর হায়দারের সাথে। বেঁচে থেকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করার সময়টা যেন ঠিক সেদিন থেকে শুরু হয়েছিল। বেদনা, হাহাকার, আর্তনাদ সব যেন শুরু হয় সেই জঙ্গলের মধ্য থেকে। বাবার মুখে এক মায়াবতীর বর্ণনা শুনে ব্যাকুল হয় মীর। জানতে পারে সে মেয়ের সাথে বিয়ে ঠিক হয়ে আছে তার। অতঃপর ছুটে আসে থাইল্যান্ডের রাজ্য থেকে ভারতে, দেশের মাটিতে। হাজারো বাধা বিপত্তি পার করে পূর্ণতা মিলেছিল তাদের, কিন্তু সেদিন পূর্ণতা মিলেও যেন মিলেনি। তাদের মাঝে বাধা হয়ে দাঁড়ায় নওয়াব শেহজাদ। অপহরণ করে মীরকে, বিষ পানে করে মেরে ফেলে তার যমজ ভাই নীরকে। ভালোবাসা, দ্বন্দ্ব, হিংসে সেদিন নওয়াব শেহজাদকে জড়িয়ে ধরেছিল, অত্যাচার করেছিল অমানবিকভাবে মীরকে। তবুও শেষ পর্যন্ত নিজের ভুল বুঝতে পেরে মায়ার দেওয়া তাকে প্রথম ও শেষ চিঠির মাধ্যমে, কে জানে সে চিঠিতে কী ছিল। শত বাধা পেরিয়েও সেদিন মীর জাফর শন ওরফে হায়দার বংশের বংশধর ছুটে আসে মায়াবতীর কাছে। বাকরুদ্ধ হয়ে যাওয়া নারীর কণ্ঠে ফের শব্দ সৃষ্টি হয় মায়ার। স্বামীকে মৃত ভেবে নিজেকে তিলে তিলে শেষ করতে পুনরায় হাসি মিলে সেদিন, কিন্তু সেই হাসি আর বেশি দিন স্থায়িত্ব হয়নি। এডওয়ার্ড এর চক্রে পড়ে মীর ফিরে থাইল্যান্ডে। এরপর আসি বলেও আসেনি।
তার মায়াবতী যে আজও সন্ধ্যার নামার পর একটা কলের জন্য অপেক্ষা করে, পথ চেয়ে থাকে, তার সন্তানরা যে বাবার অপেক্ষায় চেয়ে থাকে। দি সাইলেন্ট ম্যানের অসম্পূর্ণ বইটি অবশেষে সম্পূর্ণ করে মায়া, প্রকাশিত করে বইটি। প্রকাশক আহির মির্জা। নিজের ভালোবাসার মানুষকে হারিয়ে আহির মির্জা গোয়েন্দা নামক শব্দটি মুছে ফেলে নিজের নামের অংশ থেকে। আজও সে পথ চেয়ে থাকে তাকে ফেলে রেখে যাওয়া মানুষটির জন্য। সব হারিয়ে আহির মির্জা শূন্য, শূন্য পথিকের মতো সেও অন্ধকার পথে চেয়ে যায়। পর্ব 6। 1969 পহেলা জানুয়ারি। প্রতিটি দিনের মতোই শুরু হয় একাকিত্ব। এর এক ছায়ামূর্তিরা চারিপাশে প্রতিধ্বনিত হচ্ছে। তিশা গত রাতে ট্রেনে ওঠে, সাথে তার মা ছিলেন। আজকের দিনে মায়াকে তিশা শুভেচ্ছা জানায়, তাই গতকালই চলে এসেছে। ছোটবেলা থেকেই মায়াকে চাচাতো বোন নয়, বরং নিজের মায়ের পেটের বোনের মতোই দেখেছে সে। সারাদিন মরার মতো পড়ে থেকে মায়ের কাছে। এই দৃশ্য তার ভালো লাগে না। অনেকবার বলেছে শহরে চল, আমার সাথে থাকবি। মায়া প্রথমে রাজি হয়েও পরে আর যেতে চাইল না। বলে উনি যদি বাড়ি ফিরে আমাকে না দেখে তবে যে কষ্ট পাবেন। ওনাকে দেওয়া টেলিফোন নাম্বার আমাদের, কল করলে এই নাম্বারে করবে, যদি কল দিয়ে আমাকে না পান। মায়ের মুখে সেদিন এমনটা শুনে তিশা খুব কেঁদেছিল। তবু এই কথার বিপরীতে জবাব দেওয়ার মতো শব্দ তার কাছে ছিল না। মাহির ও ফারিয়ান তৃষার সাথে খেলা করছে উঠানে। মায়া দূর থেকে দাঁড়িয়ে দেখছে আর মৃদু হাসছে। তার দুটো সন্তান সারা জীবন এভাবেই হেসে যাক, তাই প্রার্থনা করছে তার মতন ভাগ্য যেন ওদের না হয়। মনে মনে এহেন প্রার্থনা শেষে ঘরে প্রবেশ করে। আহির ও রাফিদ বসার ঘরে বসে। শালক বেগমের পায়ের দিকে শক্তিটা হঠাৎ লোপ পায়। মায়াকে বলে, আমার জন্য একটু সরিষার তেল গরম করে নিয়ে আয় না, আমার পায়ে মালিশ করে দে। রান্নাঘর থেকে চৌরঙ্গিহাটের মায়া মাথা কাত করে সম্মতি জানিয়ে রান্নাঘরে চলে যায়। রান্নাঘর থেকে চৌরঙ্গিহাটের রাস্তাটা দেখা যায়। মায়া উকি দিয়ে ওদিক পানে যায়। আসছে না নতুন কেউ, নতুন গাড়ি নিয়ে কেউ প্রবেশ করছে না। অগ্নিলের মতো অশুভ নিয়ে কেউ ছুটে আসছে না। মায়া শালুকের পায়ে তেল মালিশ করছে। শালুক মেয়ের দিকে তাকিয়ে বলল, আজ তোর বিয়ের 7 বছর পূর্ণ হবে। ভাবতেই অবাক হচ্ছি, আমার সেই ছোট্ট মায়া কত বড় হয়েছে, মা হয়েছে, 2 সন্তানের জননী হয়েছে। দোয়া করি যেন আদর্শ মা হতে পারিস। মা, উনি ফিরে আসুক সেই দোয়া করলে না? শালুক থ হয়ে গেলেন, অসহায়ের মতো তাকায় মেয়ের দিকে। মায়ের গাল ছুঁয়ে বলেন, সবসময় দোয়া করি মা, যেন তোর হাসি খুশি জীবনটা আবার ফিরে আসে, মীর যেন ফিরে আসে। আমার মন বলে উনি ফিরে আসবে মা, মায়া বলল খুব আত্মবিশ্বাসের সাথে। শালুক অন্যদিকে চোখ সরান, তিনি কিছু ভাবেন। তার ভাবনার জগতে মীর। শালুক এর অভিব্যক্তি দেখে মায়া বলল, কি ভাবছো মা? কিছু না। শালুকের কণ্ঠ ভাঙা। বলো মা। শালুক সময় নিলেন, বললেন, মীর বেঁচে আছে তো? কোনো দুর্ঘটনা বা কোনো কারণে? এখানে এসে শালুক থেমে যায়। মায়ের চোখ জোড়া ফুলে ওঠে, টলমল করে চোখে জল, বুকের ভেতর এক প্রকার বিস্ফোরিত সৃষ্টি হয়। বলল, না মা, উনি যেখানে আছেন ঠিক আছেন, হয়তো ফিরেও আসবেন। ফিরুক, আমিও চাই, কিন্তু তুই ধরে নে আর ফিরবে না। গত 7 বছর ধরেই তো অপেক্ষা করে শেষ করেছিস নিজেকে, এবার একটু সামলে নে নিজেকে। মায়া হেসে বলল, নিজেকে সামলে নিয়েছি তো মা, কিন্তু তার জন্য অপেক্ষা আমি করেই যাব। ভালোবাসার বিপরীতে শব্দ যেন অপেক্ষা, সে অপেক্ষায় রইলাম আমি তার। ফিরে আসবেন আমার জন্য, আমার সন্তানদের জন্য। আমি প্রতিনিয়ত বলি, মাহির ফারিয়ান যেন ওদের বাবার একবার হলেও নিজের চোখে দেখতে পায়, বাবা বলে ডেকে জড়িয়ে ধরতে পারে। তোর দোয়া যেন বিফলে না যায়। মায়া তেলটা নিয়ে উঠে দাঁড়াতে নবাব শেহজাদ হাজির হয়। নবাব শেহজাদ নিজেকে আত্মসমর্পণ করেছিল চৌধুরী পরিবারের কাছে, ক্ষমা চেয়েছিল সবার কাছে। শালুক, আমজাদ ও মায়া সেদিন তাকে ক্ষমা করে দেয়। এরপর থেকে মাঝে মাঝে আসা হয় চৌধুরী বাড়িতে। মাহির ফারিয়ানের সাথে এসে কখনো কখনো খুনসুটি করে। হাতে থাকে একটা ফুলের তোড়া। শেহজাদ শালুককে সালাম দিল। মায়া কিছু না বলে রান্নাঘরের দিকে চলে যায়। সেখানে তেলটা রেখে উঠোনে বাচ্চাদের কাছে চলে যায়। শেহজাদ তার পিছু পিছু গিয়ে দাঁড়ায়। মায়া তার সম্মুখে এসে বলে, আমার প্রতি বিবাহবার্ষিকী এসে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান, কিন্তু কেন? এই দিনটি তোমার জন্য বিশেষ দিন, বলে তোড়াটা তার দিকে এগিয়ে দেয়। মায়া ধন্যবাদ জানায়। মাহির এসে ফুলের তোড়াটা নিয়ে খেলতে শুরু করে। শেহজাদ মায়ের দিকে চেয়ে উসকুস করতে করতে বলে, একটা কথা বলবো?
বলুন। আমিও সবসময় চাই মির ফিরে আসুক। এরপর একদিন এই বিষয়ে রাফিদের সাথে কথা বলি। রাফিদ আমার কথা মতো থাইল্যান্ড পাড়ি জমায়, কিন্তু রাফিদ জানতে পারে মীর আর ওইখানে বের হতে থাকে না। এমনকি ওদের কোম্পানিতেও সিল মারা হয়েছে। আশেপাশের প্রতিবেশী এবং কোম্পানির অন্যদের থেকে খোঁজ নিয়ে আর তারা কেউ রাফিদের হদিস পায় না। তারা কেউ আর মীরের হদিস দিতে পারে না। জানিও না ও কোথায়, কিন্তু এত বছর পরেও যখন আরও ফিরে আসলো না, তবে বোধহয় আর ফিরবে না। থেমে ঢোক গিলে বলল, আমি তোমাকে ভালোবাসি মায়া, আজও, কিন্তু তোমাকে চেয়ে আর নিজেকে কষ্ট দিচ্ছি না। শুধু একটা প্রার্থনা করি, সৃষ্টিকর্তা যেন তোমার সব প্রার্থনা কবুল করেন, তোমার মীরকে ফিরিয়ে দেন। এটাই আমার শেষ চাওয়া। আর আজকের পর আমি আর কোনদিন তোমার সামনে আসবো না। এই দেখায় তোমার সাথে আমার শেষ দেখা। ভেজা চোখে তা মাটির দিকে চোখ নিবদ্ধ করে বলল, ভালো থেকো আমার না হওয়া ভালোবাসা। বলে শেহজাদ এক পা দুপা করে পেছন সরে এরপর দিক বলে চলে যায় চোখ মুছতে মুছতে। বিড়বিড় করে একবার সৃষ্টিকর্তার উদ্দেশ্যে বলে, মীর যদি বেঁচে থাকে আর যদি মায়ার হয়েই থাকে, তবে তুমি ফিরিয়ে দাও তাকে। শেষ অংশ। দিন ফুরিয়ে রাতের আধার নেমে আসা ধরণীতে। বৃষ্টি পড়েছে বাহিরে, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি। আলিমনগর শীতের দিনে হঠাৎ বৃষ্টি, এটা আশ্চর্যজনক কিছু নয়, স্বাভাবিক। বাহিরে নিশ্চুপ পরিবেশ। ঘড়ির সময় এখন ঠিক রাত 12টা। তৃষা মায়াকে শুভেচ্ছা জানায়নি এখনও। মীর নেই, তবুও তৃষা মায়ার একটুখানি খুশির জন্য তাকে শুভেচ্ছা জানায় আর বলে মীর ভাই ফিরে আসবে। মায়া এহেন কথায় খুব খুশি হয়। ফারিয়ান ঘুমিয়ে পড়েছে। ফারিয়ান এখনও আধ ঘুমে, নড়ে চড়ে। মায়া ও শিয়রে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হাত বোলাতে বোলাতে বারংবার তাকায় ঘড়ির দিকে। সময় বেড়ে 12টা ছুঁইছি। মায়া বিছানা থেকে উঠে বারান্দায় গেল। বাহিরে অজানা কারোর আগমন নেই। সে ঘরে ফিরে আসে, পায়চারি করতে শুরু করে। প্রতিদিনের অপেক্ষার মতো প্রতি বিবাহ বার্ষিকী অপেক্ষা করে, যেন মায়ার ভরসাটুকু একটু বেশি ধারালো হয়। তার আত্মবিশ্বাস আজকের দিনে বেশি জোড়া থাকে। মীর বোধহয় ফিরে আসবে, নয়তো কল করবে। মায়া ঘুরে ঘুরে টেলিফোনের আশেপাশে যায়, বেজে ওঠে না কল। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ঘড়ির দিকে ফের তাকায় মায়া। 11টা 56 মিনিট। বিবাহবার্ষিকীর সময়টা এখনও শেষ নয়। মায়া আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। ঠিক সেই মুহূর্তে টেলিফোন বেজে ওঠে। মায়া হকচকিয়ে গেল। টেলিফোনের কাছে গিয়ে রিসিভারটা তুলে নিল। হাতটা কাঁপছে। ওপাশ থেকে কোনো শব্দ নেই। মায়া কাঁপা কাঁপা গলায় আগ বাড়িয়ে বলল, হ্যালো, কে? আমি। সমাপ্ত। দি সাইলেন্ট ম্যানরের সম্পূর্ণ ও অসম্পূর্ণ বইয়ের কাহিনী পুনরায় সংক্ষেপে তুলে ধরা হয়েছে। আর দি সাইলেন্ট ম্যানর উপন্যাসটি পুরোটাই ছিল একটি ফ্ল্যাশব্যাক মোড়ানো। মায়া দি সাইলেন্ট ম্যানরের প্রথম ও দ্বিতীয় খণ্ডের কাহিনী তার সন্তানদের পড়ে শোনাচ্ছিল, অর্থাৎ পুরোটাই ছিল 7 বছর আগের এবং রাখাল বাসিওয়ালার ফ্ল্যাশব্যাকের কাহিনী। আজ এই পর্যায়ে এসে দি সাইলেন্ট ম্যানর বইয়ের উপন্যাসের সমাপ্তি জানা হয়েছে। 3/10/2025 শুরু হয় এবং শেষ 1/2/2026। তোমাদের সবার কেমন লেগেছে অবশ্যই জানাবে। যে দি সাইলেন্ট ম্যানর তোমাদের কেমন লেগেছে। অবশেষে এখানে লেখিকা গল্পটা শেষ করেছে অনেক রহস্য রেখে, এবং শেষে কি ওই কলটা মীর করেছে কিনা সেটাও আমরা জানি না। লেখিকা এখানে পুরো ধোঁয়াশা রেখে শেষ করেছে। এটা একটা জীবন কাহিনী। তো সে এতক্ষণ যেটা বলছে সব কিছু সম্পূর্ণ ফ্ল্যাশব্যাক ছিল, অতীত ঘিরে এই গল্পটা লেখা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আমি আরবি এখানে দি সাইলেন্ট ম্যানরে গল্পটির সমাপ্তি টানছি। এতক্ষণ যারা যারা শুনেছ শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।